হাই এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল জয় স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। তোমাদের যে এএলপি এবং টেকনিশিয়ানকে টার্গেট করে ম্যাথ ক্লাস হচ্ছিল, আজকে তার পরবর্তী ক্লাস নাম্বার 7, যেখানে আমরা 13ই আগস্ট 2018 ফার্স্ট শিফটের অঙ্কগুলি নিয়ে আলোচনা করব। এর আগে আমাদের 6টি ম্যাথ ক্লাস হয়ে গেছে। যারা দেখোনি, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তার প্লেলিস্ট লিঙ্ক তোমরা পেয়ে যাবে, সেখান থেকে আগের ক্লাসগুলিকে অবশ্যই দেখে নাও। আর যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেল জবস একাডেমিতে জয়েন হওনি, ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে জয়েন হয়ে যাও। সেখানে তোমরা ভিডিও রিলেটেড ইনফরমেশন এবং প্রয়োজনীয় পিডিএফ পেয়ে যাবে। প্রথম দেখো কি রয়েছে অঙ্ক, যে 10.2-3 সংখ্যাটিকে কত দ্বারা ভাগ করলে 20 পাওয়া যাবে। অর্থাৎ যেমন আমি যদি তোমাদের একটা সিম্পল দিই, যে 20কে কত দিয়ে ভাগ করলে 5 পাবো, 20কে কত দিয়ে ভাগ করলে 5 পাবো। তাহলে আমরা কি করি, যেটা পাবো সেটা ভেবে লাভ নেই। এখানে যে ভাগফলটা বলে দিয়েছে সেটাকে যদি আমি 20কে ভাগ করে দিই সেটা দিয়ে, তাহলেই আমি এখানে অ্যান্সার পেয়ে যাব। 5 4 20, তাহলে আমি এখানে বসবে 4। দেখো 20কে 4 দিয়ে ভাগ করলে 5 পাবো। তো এখানেও আমার সেই রকমই বলেছে যে 10.2-3 সংখ্যাটিকে কত দ্বারা ভাগ করলে 20 পাবো। তাহলে আমি 10.2-3কে 20 দিয়েই ভাগ করে দেবো। 10.2-3কে পূর্ণ ভাঙলে 3 × 30 আর 32/3। 32/3কে আমি 20 দিয়ে ভাগ করে দেবো। 20 দিয়ে ভাগ করলে কি হবে, 32/3, 20টা গুণ হয়ে 1/20 হয়ে যাবে। এবার এটা কাটবে 4 দিয়ে, 4 8 32, 4 5 20, আর কাটবে না। তার উপরে থাকছে 8 আর নিচে থাকছে 3 5 15। তাহলে 8 এর 15 হয়ে যাচ্ছে। সঠিক উত্তর অপশন সি তে রয়েছে, যে 10.2-3 সংখ্যাটিকে 8/15 দ্বারা ভাগ করলে ভাগফল আমরা 20 পাবো। পরবর্তী, একটি ব্যাগ লাল, সবুজ ও গোলাপি টোকেন ধারণ বা সংবলিত করে। লাল ও সবুজ টোকেনের অনুপাত ছিল 5:12, যখন লাল গোলাপি টোকেনের অনুপাত ছিল 7:15। গোলাপি সবুজ টোকেন অনুপাত কি ছিল? দেখো এখানে যেটা ইংরেজিতে অঙ্কটা ছিল সেটা খুব ঠিকঠাক ছিল, এবং কোশ্চেনেও বাংলাতে এটাই দেওয়া আছে, কিন্তু এটা গন্ডগোল আছে। এখানে সবুজটা আগে আসবে, গোলাপিটা পরে যাবে। বা গোলাপি সবুজ টোকেনের অনুপাত কি ছিল, ঠিক আছে। আচ্ছা, এখানে কি বলেছে তাহলে? প্রথমে দেখো যে লাল আর সবুজ গোলাপি 3 ধরনের রয়েছে। প্রথমে লাল আর সবুজের অনুপাত কত ছিল? রেড আর গ্রিন, এদের অনুপাত ছিল 5:12, ঠিক। আর একটা ছিল লাল আর গোলাপি, অর্থাৎ রেড আর পিঙ্ক, এই দুটোর মধ্যে অনুপাত ছিল তোমাদের 7:15। এবার দুটোতেই দেখো লাল কমন না, দুটোতে যদি লাল কমন হয় তুমি এটা বিভিন্ন ভাবে করতে পারো। যে এক হচ্ছে প্রথমে R/G ইন্টু P/R করতে পারো, ঠিক আছে। তাহলে R/G কত হবে? 5/12। কিন্তু এখানে আগে আর ছিল, পরে পি ছিল, কিন্তু এখানে প্রথমে পি নিয়েছি পরে আর, তাহলে এটা অনুপাতটা উল্টে যাবে, মানে 15/7 হয়ে যাবে। এইটা 3 দিয়ে কাটবে, 3 5 15, 3 দিয়ে 3 4 12, তাহলে থাকছে 5 5 25 বাই 4 7 28। তাহলে এখানেও আর কেটে যাচ্ছে। P/G বা পিঙ্ক ইস টু গ্রিন বা গোলাপি ইস টু সবুজ হচ্ছে 25:28। অপশন নাম্বার ডি তে রয়েছে সঠিক উত্তর। ঠিকই আছে, এটা অসুবিধা কিছু নেই। পরবর্তী, একটি রম্বসের একটি বাহুর দৈর্ঘ্য হলো 41 সেন্টিমিটার এবং তার ক্ষেত্রফল হলো 720 সেমি স্কোয়ার। তার কর্ণগুলির দৈর্ঘ্যের সমষ্টি কত? কি বলেছে এখানে দেওয়া, যে একটি রম্বসের একটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে 41 সেন্টিমিটার এবং তার ক্ষেত্রফল হলো 720 স্কোয়ার সেন্টিমিটার। তার কর্ণগুলির দৈর্ঘ্যের সমষ্টি কত? তো এখানে ধরে নাও যে দুটি কর্ণ হচ্ছে এ আর বি, এ অ্যান্ড বি, সরি বড় হাতে নিয়ে, এ অ্যান্ড বি। তাহলে আমাকে বার করতে হবে এ প্লাস বি সমান কত। যদি কর্ণের ফর্মুলা, আমরা ক্ষেত্রফলের ফর্মুলা জানি রম্বসের ক্ষেত্রে, যে হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, মানে এ বি সমান হচ্ছে ক্ষেত্রফল, যেটা এখানে দিয়ে দিয়েছে 720। তাহলে আমি এখান থেকে এ বি সমান বার করতে পারি, যেটা হচ্ছে 720 ইন্টু 2 মানে হচ্ছে 1440। এখান থেকে এ বিটা আমি বার করে নিলাম, এটা আমার কাজে লাগবে। এবার কি আছে, বাহুর দৈর্ঘ্য। এখানে আমি চিত্র এঁকে ক্লিয়ার করে দিই তোমাদের জিনিসটা। রম্বসের ক্ষেত্রে কি হয়, কর্ণগুলি পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ প্রত্যেক ক্ষেত্রে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল তৈরি করে বা সমকোণী ত্রিভুজ তৈরি করে। তাহলে এইটা হচ্ছে 41, আর এইটা দেখো কি, এইটা হচ্ছে একটা কর্ণের অর্ধেক, এইটা হচ্ছে আর একটা কর্ণের অর্ধেক, যেটা লম্ব এবং ভূমি হিসাবে হয়েছে। প্রত্যেকটা ক্ষেত্রে 4টে ত্রিভুজ তৈরি হবে, 4টের ক্ষেত্রেই তাই। তাহলে সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে এই ক্ষেত্রে কি হয়, বাহু স্কয়ার সমান
কর্ণ যেটা রয়েছে একটা a বাই 2 কর্ণের অর্ধেকের স্কোয়ার প্লাস অপর কর্ণের অর্ধেকের স্কোয়ার। এইটা এবার এখানে বাহু তো দিয়ে দিয়েছে না, বাহু দিয়ে দিয়েছে, বাহু হচ্ছে, বাহুটাকে যদি আমি ওইদিকে নিয়ে চলে যাই তাহলে এখানে লিখতে পারি যে a স্কোয়ার বাই 4 প্লাস বি স্কোয়ার বাই 4 সমান হচ্ছে বাহু স্কোয়ার বা 41 স্কোয়ার। তাহলে এখান থেকে দুটোতেই যেহেতু তলাতে 4 আছে তাহলে আমি এটাকে সরাসরি এর সাথে গুণ করে দিতে পারি এবং এখানে লিখতে পারি যে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান 41 স্কোয়ার গুণিত 4 সমান এটাকে গুণ 41 স্কোয়ার হচ্ছে 6724 সরি এটা পুরোটা পাবো, পুরোটা মিলে পাবো, ঠিক আছে, অর্থাৎ 41 স্কোয়ার ইন্টু 4 এটা পুরোটা করে পাচ্ছি আমি 6724। তাহলে এখান থেকে আমি পাচ্ছি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান হচ্ছে 6724। এবার এটাকে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলাতে ভেঙে দাও, যেখান থেকে পাবে a প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 2ab সমান হচ্ছে 6724। এবার দেখো এখানে এ বির ভ্যালুটা জানো, এ বির ভ্যালু হচ্ছে কত, 1440। তাহলে আমি বলতে পারি যে a প্লাস বি এর হোল স্কোয়ার সমান 6724 যোগ 2ab মানে 2 ইন্টু 1440 মানে হচ্ছে 1880 সমান এখানে যোগ করলে আমি পাবো কত, এটা একটু বড় হবে 9604, ঠিক আছে, যেটা হচ্ছে কি a প্লাস বি এর স্কোয়ার। তাহলে এবার a প্লাস বি সমান কত হবে, 4 আছে শেষে 9600, 4 আছে শেষে, তাহলে লাস্টে নিশ্চয়ই 2 থাকতে হবে বা 8 থাকতে হবে। দেখো 2 আর 8 এই দুটো মানে এই দুটো উত্তর হবে না। এবার এখানে তার আগে আছে 96, দেখো তার কাছাকাছি পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে 81 যেটা হচ্ছে 9 এর, তাহলে অপশন সি 98 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশন নাম্বার সি তে রয়েছে। ওকে, কনসেপ্ট যদি ক্লিয়ার হয়ে যায় তুমি ফাস্ট করতে পারবে অনেক তাড়াতাড়ি, 1 মিনিট মধ্যে হয়ে যাবে। নেক্সট রয়েছে, সমিতকে 6 দিনের জন্য কেনাবেচা চালানোর সময় তার ভ্রমণের যত্ন নিতে কিছু টাকা দেওয়া হয়েছিল। যাই হোক তাকে আরও 4 দিন অতিরিক্ত সেখানে থাকতে হয়। ফলস্বরূপ তার দৈনিক ভ্রমণ ভাতা 56 টাকার নিচে নেমে এসেছে। শুরুতে তাকে কত টাকার অনুমোদন দেওয়া হয়েছিল? অর্থাৎ তুমি ধরো কোথাও 6 দিনের জন্য ঘুরতে যাবে বললে বাড়িতে, বেকার যেহেতু বাড়ি থেকে বাবা টাকা দিয়েছে কিছু, কিন্তু সেখানে ঘুরতে গিয়ে কি হচ্ছে, তোমাকে 6 দিনের পরিবর্তে আরো 4 দিন অতিরিক্ত থাকতে হলো বা 10 দিন, বাই চান্স মজা পেয়ে গেছো বেশি, সেই জন্য কি হচ্ছে, ডেলি যে খরচাটা তুমি ধরে গেছিলে সেটা তো স্বাভাবিকভাবেই কমে যাবে, তাই না? কারণ তুমি 6 দিনের পরিবর্তে 10 দিন থাকছো, তাই সেটা যেটা কমছে, যতটা তুমি ভেবে গেছিলে আর যতটা তোমার হলো অ্যাকচুয়ালি তাদের মধ্যে পার্থক্য হচ্ছে 56 টাকা। তাহলে তোমাকে প্রথমে ঘর থেকে কত টাকা দিয়েছিল, সেটা হচ্ছে আমাদের বক্তব্য। তো এখানে ধরে নাও তোমাকে পি টাকা দিয়েছিল তোমার বাবা, তাহলে পি টাকাকে তুমি হিসাব করে গেছিলে 6 দিন থাকবে, মানে প্রতিদিন তোমার খরচা হবে p/6 করে, কিন্তু তুমি থেকে গেছো 10 দিন, মানে তোমার খরচা হয়ে গেছে p/10। তাহলে এইটা তো কম, p/10 হচ্ছে কম, p/6 হচ্ছে বেশি, তাহলে এদের মধ্যে পার্থক্য সেটা হচ্ছে 56 টাকা, যেটা হচ্ছে আমাদের অঙ্ক বা এটা হচ্ছে আমাদের সমীকরণ। এটাকে ক্লিয়ার করলে আমি পি পেয়ে যাবো। তাহলে এখানে পি পাবো, 6 আর 10 এর মধ্যে লসাগু করে দাও, 30 পাবে, 5p মাইনাস 3p সমান 56 বা 2p সমান 56 ইন্টু 30। এখানে তুমি 2 দিয়ে যে কোনো একটাকে কেটে দিতে পারো, এখানে 15 করে দিলাম, বা p সমান 56 গণিত 15 মানে হবে 840 টাকা, যে 840 টাকা তোমাকে ঘর থেকে দিয়েছিল। অপশন এ তে রয়েছে সঠিক উত্তর। রথিন এখন 16 বছর বয়সী, যেখানে ওর তুতো ভাই 7 বছর। কত বছর পর রথিনের বয়স ওর তুতো ভাইয়ের 1.5 গুণ হবে? ঠিক আছে, এখানে কি বলেছে যে রথিন এখন 16 বছর বয়সী, যেখানে ওর তুতো ভাই 7 বছর বয়স। কত বছর পর রথিনের বয়স ওর তুতো ভাইয়ের 1.5 গুণ হবে? তাহলে বর্তমানে কি বলে দিয়েছে, বর্তমানে রথিন হচ্ছে 16 বছর বয়স আর তার তুতো ভাই মানে কাজিন হচ্ছে 7 বছরের বয়স। এবার ধরো তুমি যে এ বছর পর এই সম্পর্কটা শর্ত করবে বা ফিল করবে যে ভাই 1.5 গুণ হবে এ বছর পর, তাহলে এ বছর পর কি হবে, রথিন কত হবে, রথিন হবে 16 প্লাস এ, আর তার ভাই কাজিনস কত হবে,
7 প্লাস এ, তখন কি বলছে এর 1.5 গুণ হচ্ছে এর সাথে সমান, অর্থাৎ সেটা আমি করে দেবো যে 1.5 ইন্টু 7 প্লাস এ ইকুয়াল টু 16 প্লাস এ। 1.7 কে 1.5 কে 7 দিয়ে গুণ করলে 7 একে 7 আর 3.5 মানে 10.5 প্লাস 1.5 এ সমান 16 প্লাস এ। বা এখান থেকে আমি কি পাচ্ছি, এদিকে যদি এটাকে নিয়ে বিয়োগ করে দাও তাহলে 0.5 এ সমান, এদিকে যদি 10.5 কে বিয়োগ করে দাও তাহলে 5.5, বা এ সমান 5.5 বাই 0.5, উভয় দিকে যদি দশমিক তুলে দাও 55/5 হয়ে যাবে, তাহলে চলে যাচ্ছে 11। অতএব এ ইকুয়াল টু 11, বা 11 বছর পর এটাও ঘটবে। যদি রথিনের বর্তমান বয়স 16 হয় এবং ওর তুতো ভাই 7 বছর বয়সী হয়, তাহলে 11 বছর পর তার বয়স তার তুতো ভাইয়ের 1.5 গুণ হবে। নেক্সট, বার্ষিক 6% সরল সুদে একটি রাশি 6.5 বছরে 834 টাকা হয়, প্রাথমিকভাবে কত টাকা বিনিয়োগ হয়েছিল? এই অঙ্কগুলো তো খুব সহজ অঙ্ক। প্রথমে কি করবে, মোট সুদের পরিমাণ করে নেবে। মোট সুদ হচ্ছে কত, দেখো 6% করে সুদ দিচ্ছে, কতদিন, 6 পূর্ণ 1-এর 2 বছর, মানে সেটা দিয়ে গুণ, সরল সুদ বলেছে তো, এখানে চক্রবৃদ্ধি সুদ নেই, তার 6 গণিত 6.5 গুণ করে দিলে এটা 6 গণিত এটা কত হবে, 12, 13/2, বা হবে 39, 3 × 39%। তাহলে মোট সুদের পরিমাণ হচ্ছে 39%। আসল সবসময় কত হয়, আসল সবসময় হয় 100%, তাহলে সুদ দিয়েছে তাকে 139%, তাহলে মোট হচ্ছে 139%, যেটা বলে দিয়েছে এখানে 834 টাকা। তাহলে কত টাকা বিনিয়োগ করেছিল, মানে আসলকে জানতে চেয়েছে, তাহলে আসল হচ্ছে 100% কত, তাহলে কি হবে, কম হবে 100/139 গণিত 834। এখানে দেখো কত দিয়ে, 6 9 54, 6 দিয়ে কাটবে, 600 টাকা হচ্ছে অ্যান্সার। অপশন নাম্বার ডি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, বিষ্ণু 5,000 টাকা খরচ করে 12টি টেবিল এবং কয়েকটি চেয়ার কিনেছে। হ্যাঁ আচ্ছা, এখানে দেখেছো আমি ওর ঘাড়ে চাপাচ্ছিলাম এতক্ষণ, এবার বলি। বিষ্ণু 5,000 টাকা খরচ করে 12টি টেবিল এবং কয়েকটি চেয়ার কিনেছে। যদি একটি টেবিলের ক্রয় মূল্য 50 টাকা এবং একটি চেয়ারের ক্রয় মূল্য হয় 40 টাকা, তাহলে যে কটি টেবিল ও চেয়ার কেনা হয়েছে তাদের সংখ্যার অনুপাত কত? দেখো এখানে টেবিল আর চেয়ারের অনুপাত চেয়েছে না, কিন্তু অ্যাকচুয়ালি যেটা বেরোবে সেটা চেয়ার ও টেবিলের অনুপাত, ঠিক আছে। এবং এটা ইংরাজিতে যখন আমি কোশ্চেনটা চেক করলাম তখন দেখলাম ঠিকই আছে, এবং বাংলা টাইপিং এ প্রথমে টেবিল চলে এসছে তারপর চেয়ার, কিন্তু এখানে ইংরাজিতে যেটা রয়েছে চেয়ার টু টেবিল আছে। ওকে, ঠিক আছে, এবার আমি অঙ্কটা করে নিই। দেখো এখানে 5,000 টাকা খরচা করেছে সে মোট, কিন্তু সে 12টি টেবিল কিনেছে, তার প্রত্যেকটা দামও দিয়ে দিয়েছে। তাহলে 12টি টেবিলের দাম কত, 12টি টেবিলের দাম কত, 12 × 50 মানে হচ্ছে 600 টাকা। তাহলে সে আলটিমেটলি 600 টাকারই তো টেবিল কিনেছে, তাহলে বাদ বাকি টাকার সে চেয়ার কিনেছে, তাহলে বাকি টাকা কত থাকছে, 5,000 টাকা ছিল মোট, সে 600 টাকা চেয়ার কিনে টেবিল কিনেছে, মানে তার কাছে থাকছে 4,400 টাকা। সেই 4,400 টাকা সে কত কি কিনেছে, চেয়ার কিনেছে। এবার প্রত্যেকটা চেয়ারের ক্রয় মূল্য হচ্ছে 40 টাকা করে, তাহলে সে কতগুলি চেয়ার কিনেছে, একে 40 দিয়ে ভাগ করে দাও, 40 দিয়ে ভাগ করলে 4 11 44, মানে 110টি চেয়ার কিনেছে। এবার সে 110টি চেয়ার যদি কিনে থাকে আর টেবিল কটা কিনেছিল 12টি, তাহলে টেবিল আর চেয়ারের অনুপাত যদি তুমি বার করো তাহলে হবে 12:110, সেক্ষেত্রে হবে 6:55, যেটা দেখো অ্যান্সারে নেই কোথাও। 55:6 আছে, যেটা হচ্ছে চেয়ার ও টেবিলের অনুপাত, যেটা হবে 110:12, যেটা হবে 55:6। এবং সেই জন্যই আমি চেক করতে গেছিলাম ইংরাজিতে, এবং গিয়ে দেখি যে ইংরাজিতে সেটাই ছিল চেয়ারের জায়গায়, অর্থাৎ এখানে চেয়ার ও টেবিলের অনুপাত বার করতে বলেছে, টেবিল ও চেয়ারের নয়, যেটা বাংলাতে চলে এসছে এরকম ভাবে, সেই হিসেবে উত্তর অপশনে তুমি পাবে না। পরবর্তী, পিটার ও প্রীতির বয়সের ফারাক হলো 5 বছর। 35 বছর আগে তারা যখন একে অপরকে বিয়ে করে তখন পিটারের বয়স 4 গুণ ছিল প্রীতির বয়সের 5 গুণ। তাদের বর্তমান বয়সের সমষ্টি কত? দেখো এটা অপশন টেস্ট করে সব থেকে ফার্স্ট হবে, ঠিক আছে, অপশন টেস্ট করে সব থেকে ফার্স্ট হবে। কিরকম ভাবে, এখানে 35 বছর আগের কথা বলেছে না,
তাহলে 35 বছর আগে দুজনেরই বয়স কত কম ছিল, বর্তমানে থেকে 70 বছর কম ছিল না, তার কারণ পিটারেরও 35 কম ছিল, প্রীতিরও 35 কম ছিল, তাই দুজনের মোট কত বয়স টোটাল থেকে যদি বাদ দিই তাহলে মোট 70 বছর কম ছিল। এবার এখানে তখন কি ছিল, পিটারের বয়সের 4 গুণ প্রীতির বয়সের 5 গুণের সাথে সমান ছিল, অর্থাৎ আলটিমেটলি 5 আর 4 9 দ্বারা বিভাজ্য হবে সেই সমষ্টিটা। 4 দ্বারা বিভাজ্য কোনো সংখ্যা এবং 5 দ্বারা বিভাজ্য কোনো সংখ্যা যদি আমি যোগ করে দিই, ঠিক আছে, বা এখানে যেহেতু সমান বলে দিয়েছে, এর 4 গুণ সমান ওর 5 গুণ ছিল, যেমন যদি আমি 4 গুণ আর 5 গুণ যদি আমি বলি, দেখো 5 এর 4 গুণ হচ্ছে 20, আর কি বলবো, হ্যাঁ 4 এর 5 গুণ হচ্ছে 20, তাহলে এর 5 গুণ এর 4 গুণের সাথে সমান, দুটোই তো সমান হচ্ছে না, সেই রকম সম্পর্ক এখানে বলেছে যে এর বয়স দুটি সমান, তাহলে সেক্ষেত্রে সেটা 9 দ্বারা বিভাজ্য হতে হবে। এবার দেখো যেহেতু গুণ বলেছে বোঝার চেষ্টা করো, এবং সেখানে কি আছে, টোটাল যদি 70 কমিয়ে দিয়ে আমি প্রত্যেকটা বয়স থেকে, এখান থেকে যদি 70 কমিয়ে দাও তাহলে এখানে পাবে 35, এখানে যদি 110 থেকে তুমি 70 কমিয়ে দাও তাহলে পাবে 70 কমিয়ে দিলে 40, এখান থেকে যদি 70 কমিয়ে দাও তাহলে পাবে 45, এখান থেকে যদি 70 কমিয়ে দাও তাহলে পাবে 42, ঠিক, তাহলে পাবে 42। এবার কি হলো, দেখো কোনটা তোমার 9 দ্বারা বিভাজ্য যাচ্ছে, 35 9 দ্বারা বিভাজ্য নয়, 42 9 দ্বারা বিভাজ্য নয়, 40ও 9 দ্বারা বিভাজ্য নয়, একমাত্র 45 9 দ্বারা বিভাজ্য, তাহলে অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। এবং পরীক্ষাতে তুমি এইভাবেই করবে, কিন্তু এটা যদি আমি মেথডিক্যালি করতে চাই তাহলে আমাকে করতে কেন পারবো না, নিশ্চয়ই পারবো। যে ধরে নাও পিটার ছিল এ বি বছর আর প্রীতি ছিল বি বছর, তাই তাদের মধ্যে বয়সের ফারাক ছিল a - b সমান 5 বছর, সেটা আমাকে বলে দিয়েছে, তাই তো এখান থেকে আমি বার করতে পারি যে a সমান হচ্ছে b + 5, কারণ এটা পরে আমার কাজে লাগবে। এবার বলছে 35 বছর আগে যখন এর পিটারের বয়স কত ছিল, a - 35, আর প্রীতির বয়স কত ছিল, b - 35, তখন এর 5 গুণ বলছে এর 4 গুণের সাথে সমান, তাহলে এখান থেকে পাচ্ছি 4a - 120 আর 20 140 সমান 5b - 150 আর 25 175। ওকে, তাহলে এখান থেকে পাচ্ছি -5b 4a - 5b সমান, এদিকে এটা এসে যাবে -35। এবার যে কোনো, দেখো এখানে এর ভ্যালু আমি বার করে নিয়েছি b + 5, তাহলে 4 × a + 5 বসিয়ে দাও, -5b b + 5 -5b সমান হচ্ছে -35। এখান থেকে কি পাচ্ছ তুমি, যে 4b + 20 - 5b সমান হচ্ছে -35। এবার এখান থেকে পাচ্ছ -b সমান -55, তাহলে এখানে মাইনাস মাইনাস কেটে গেল, b এর মান পেয়ে গেলে 55, তাহলে a হচ্ছে 60, কারণ 5 বছর বড় বলেছে, তাহলে a হচ্ছে 60। তাহলে দেখো দুজনে যোগ করে দাও, 55 আর 60, তাহলে হয়ে যাবে 115, অপশন ডি আসবে সঠিক উত্তর। এটা হচ্ছে মেথডিক্যালি যদি করি। দুটি সংখ্যার অনুপাত 15:11, যদি তাদের গসাগু হয় 13, তাহলে অঙ্ক দুটি কি হবে, এর থেকে সহজ অঙ্ক তো নেই। ওকে, তো এইবার এই আগের অঙ্ক যেটা দেখলে না, এই অঙ্কগুলো কি বলতো, দেখো তোমাদেরকে যখন বলি মুখে তখন শর্ট ট্রিক্স বা শর্ট যেভাবে তুমি বুঝবে সেটা ভালোভাবে বোঝানো যায়, কিন্তু যদি এটাকে আমি টাইপে দেখাতে চাই, টাইপে দেখিয়ে দেখো, এখানে তুমি টাইপ করে, বা তুমি যদি কোনো একটা বই বা আমাদের নোট এখান থেকে নিয়ে নাও, তাহলে সেক্ষেত্রে দেখো তুমি সেখান থেকে দেখে আমি তোমাকে কিভাবে বুঝাবো লিখে লিখে, যে এই সম্পর্কটা এইভাবে তুমি খুঁজবে ব্যবহার করো, সেই জন্য ক্লাসগুলো করা খুব জরুরি। এবং ক্লাসগুলো তোমরা দেখো, শুধুমাত্র পিডিএফ বা সলিউশন যদি মানে পিডিএফও দেওয়াও হয় তোমাদেরকে, তাহলেও তোমাদের কাছে সেই ধারণাগুলো কনসেপ্টগুলো ক্লিয়ার হবে না, তো শুনে বা বুঝে যতটা ক্লিয়ার হবে। তো এখানে কি রয়েছে, অনুপাত দিয়ে দিয়েছে সংখ্যা দুটি 15 এবং 11। আমরা যদি গসাগু পেয়ে গিয়ে থাকি তাহলে সংখ্যা দুটি হচ্ছে দুটো সেই অনুপাতের সাথে সেই সংখ্যা দুটিকে গুণ করে দাও, এর সাথে এটাকে গুণ করে দাও, এর সাথেও 13 কে গুণ করে দাও, তাহলে আমি সংখ্যা দুটো পেয়ে যাবো। 13 কে 15 দিয়ে গুণ করলে 195 হবে, আর 11 কে 13 দিয়ে গুণ করলে হবে 143 143 হবে, তাহলে 195 আর 143 হচ্ছে সংখ্যা দুটি, অপশন বি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, নিচের সংখ্যাগুলির মধ্যে 8 15 এবং 20 দ্বারা বিভাজ্য এর মধ্যে ক্ষুদ্রতম বর্গ সংখ্যাটি নির্ণয় করো। দেখো এখানে যে সংখ্যাগুলো দিয়েছে সবগুলোই বর্গ সংখ্যা, তাই তো। এবার এখানে দেখো প্রথমে কি বলে দিয়েছে, যে 8 15 এবং 20 দ্বারা বিভাজ্য। 8 দ্বারা বিভাজ্য হতে গেলে একটা শর্ত লাগে,
20 দ্বারা বিভাজ্য বা 5 দ্বারা বিভাজ্য শর্ত তো এখানে সবগুলোতে ফিল আছে। 3 দ্বারা বিভাজ্য শর্ত দেখো 4 আর 9 13 হবে না, 6 আর 4 10 এটাও হবে না, তাহলে 144 এটা হতে পারে বা 3600 হতে পারে। এবার এটা তো অনেক বড় না, দেখো এখানে 1,44,000 সরি 14,400 আর এটা দেখো 3000, তাহলে ক্ষুদ্রতম চেয়েছে তো না, 3600। এটাকে তুমি জাস্ট টেস্ট করে নেবে যে 8 দিয়ে ভাগ যাবে কিনা, 15 দিয়ে ভাগ যাবে কিনা, 20 দিয়ে ভাগ যাবে কিনা। যদি চলে গিয়ে থাকে এটাই অ্যান্সার করে দেবে। ওকে, এবার এটা চলে যাই মেথডিক্যালি। মেথডিক্যালি কি করতে হবে আমাকে, 20, 15 আর 8 এর এলসিএম বার করতে হবে, যেটা বেরোবে কত, 120। এবার 120কে যদি আমি মৌলিক উৎপাদকে বা প্রাইম নাম্বারে ডিভিশন করি বা প্রাইম ফ্যাক্টরে যদি আমি ভাঙি, তাহলে আমি কি পাবো, প্রাইম নাম্বারে ভাঙলে পাবো 2 গুণিত 2 গুণিত 2 8 গুণিত 3 গুণিত 5, এটা আমি পাবো। এবার এখানে দেখো দুটো বর্গ সংখ্যা হবে বলেছে না, তাহলে দুটো তো একমাত্র এই দুটোই 2 আছে, বাকি সব একটা করে আছে, মানে আমাকে আরো একটা 2 লাগবে, আরো একটা 3 লাগবে, আরো একটা 5 লাগবে। তাহলে আলটিমেটলি এটাতে তো 120 পেয়ে গেছি, 120কে আমাকে আরো 2 3 এ 6, 6 5 30 দিয়ে গুণ করতে হবে। তার 30 দিয়ে গুণ করলে কি 3 12 36 আর দুটো শূন্য, তার আনসার পেয়ে গেলাম 36। অপশন ডিতে রয়েছে সঠিক উত্তর। 27 সেকেন্ডের মধ্যে একটি ট্রেন 375 মিটার দীর্ঘ প্ল্যাটফর্ম অতিক্রম করে। ট্রেনটি 70 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে সফর করলে ট্রেনটি কত লম্বা? এগুলোর ক্ষেত্রে দেখো লম্বা বা সেকেন্ডে দেওয়া আছে, তো এখানে প্রথমে আমাদের টাস্ক হচ্ছে কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগকে সেকেন্ড প্রতি মিটারে কনভার্ট করো। তাহলে 70 ছিল কিলোমিটার প্রতি ঘন্টা, ইন্টু 5/18 করে আমি করে দিলাম মিটার প্রতি সেকেন্ড। এখানে 1 বাই কাটবে, যেটা হচ্ছে 35, আর এখানে 9। তাহলে এখান থেকে কাটছে 35 গুণিত 5 মানে 15, 175 নাকি, তাহলে 175 ওপরে থাকছে আর নিচে থাকছে 9, তাহলে 175 মিটার প্রতি 9 সেকেন্ড, এটা হচ্ছে তার গতিবেগ। আমি আর ভাঙবো না, আমি একদম প্রতি সেকেন্ডে করার দরকার নেই, কারণ এখানে বলেছে 27 সেকেন্ড, দেখো সে 27টা 9 গুণিতক আছে, তাহলে আমি আর করবো কেন, তাহলে 27টা হচ্ছে 9 3 গুণ, তাহলে 27 সেকেন্ডে যাবে কতটা, 27 সেকেন্ডে যায়, 9 সেকেন্ডে যদি 175 যায়, 27 সেকেন্ডে যাবে, দেখো 9 3 গুণ যেহেতু 27, তাহলে 175 3 গুণ, 175কে 3 দিয়ে গুণ করলে আমি কত পাবো, 525, 525 মিটার, এটা আমি বেরিয়ে যাবো। এবার যখনই 27 সেকেন্ডে চলে যাচ্ছে 525 মিটার, এবং সেই যখন যায় তখন সেটা কি যাচ্ছে, প্ল্যাটফর্মে দৈর্ঘ্য যাচ্ছে প্লাস ট্রেন তার নিচের দৈর্ঘ্য যাচ্ছে। তাহলে কি করব, এখান থেকে যদি আমি তার প্ল্যাটফর্মের দৈর্ঘ্যটাকে বাদ দিয়ে দিই, তাহলে ট্রেনটির দৈর্ঘ্য পেয়ে যাব। অতএব ট্রেনটির দৈর্ঘ্য হচ্ছে 525 বিয়োগ 175, সরি 375, এখানে 375, 375 বিয়োগ যদি আমি করে দিই, বিয়োগ করলে আমি কত পাচ্ছি, 0 5 1, 150 মিটার। অপশন বি তে রয়েছে সঠিক উত্তর। 4054% কত হবে? এটা তো করার বা বলার কিছু নেই, সিম্পলি 4000 গণিত 54/100, 0 0 কেটে গেল, 54, 54কে 4 দিয়ে 4 4 16 6, হাতে থাকছে 1, 4 5 20, 21, 216, একটা 0, 2160। অপশন ডি তে রয়েছে সঠিক উত্তর। পরবর্তী রয়েছে, দেখো এই অঙ্কটা একটু বেশ মজাদার, যে এ এবং বি একটি কাজ 12 দিনে শেষ করে, যদিও যদি এ একা কাজ করে অর্ধেক কাজ সম্পূর্ণ করে চলে যায় এবং বি একা কাজ করে এবং বাকি কাজ অসম্পূর্ণ করে, তাহলে কাজটি সম্পন্ন করতে 25 দিন সময় লাগে। যদি বি এর থেকে বেশি কার্যকরী হয়, তাহলে কাজটি শেষ করতে বি এর একা কত সময় লাগবে? তাহলে এখানে কি আছে, এ আর বি যদি কাজটা একসাথে করে 12 দিনে করে দেয়, তো ধরে নাও যে এ প্রতিদিন এ ইউনিট কাজ করে, অর্থাৎ এ করে এ ইউনিট আর বি করে বি ইউনিট, ঠিক আছে। তাহলে এ একদিনে কত করছে, 1/a ইউনিট, আর বি একদিনে কত করছে, 1/b ইউনিট। এবার এরা 12 দিনে শেষ করে দেয়, মানে একদিনে কত করছে, 1/12 ইউনিট। তাহলে আমি বলতে পারি যে 1/a প্লাস 1/b সমান হচ্ছে 1/12, এটাই তো। আবার কি দেওয়া আছে, আবার দেওয়া আছে যদি অর্ধেক কাজ এ করে, অর্ধেক কাজ মানে হাফ কাজ, হাফ ইন্টু এ মানে হচ্ছে a/2, আর যদি অর্ধেক কাজ বি করে মানে b/2, তাহলে তারা 25 দিনে শেষ করে দেয়, অর্থাৎ a/2 প্লাস b/2 সমান 25 হবে। এটা এখান থেকে আমি কি পাবো, a প্লাস বি
সমান 2টা গুণ হয়ে যাবে, এদিকে 50 হয়ে যাবে, a প্লাস বি সমান 50। ঠিক, এবার এখানে দেখো ওপরে যে সমীকরণটা আমি দেখেছিলাম প্রথমে, যে 1/a বাই 1 প্লাস 1/b, এখান থেকে আমি কি পাবো, নিচেতে পাবো দেখো, এখানে যদি a এর জায়গাতে আমি এখান থেকে একটা মান বসিয়ে দিই, b এর যেহেতু কাজ করতে চেয়েছে আমাকে, তাহলে b কে রাখবো, a কে বাদ দিয়ে দেবো, তাহলে a সমান আমি এখান থেকে লিখতে পারতাম 50 মাইনাস b। এবার যে এই সমীকরণটা রয়েছে সেই সমীকরণে আমি বসিয়ে দেবো 1/50 মাইনাস b এর জায়গায়, প্লাস 1/b সমান 1/12। এখান থেকে একটা এলসিএম আসবে, যেটা হচ্ছে b ইন্টু 50 মাইনাস b হবে, আর এখানে গুণ হয়ে যাবে b দিয়ে, তাহলে b প্লাস 50 মাইনাস b, যেখানে b কাটা যাবে, সমান 1/12। উপরে থাকছে 50, তাহলে আমি এখানে পাচ্ছি b স্কোয়ার মাইনাস b স্কোয়ার প্লাস 50b সমান 600। এবার যদি আমি সাইন চেঞ্জ করে নিই, তাহলে আমি একটা সমীকরণ পাবো, যে b স্কোয়ার মাইনাস 50b প্লাস 600 সমান 0। একটা দ্বিঘাত সমীকরণ চলে এলো। এবার দ্বিঘাত সমীকরণটাকে আমি ভাঙবো কিভাবে, দেখো একদম লিখে লিখে করতে যাবে না, এখানে 600 কে দেখো 50 করতে হবে, তার মানে 20 30 দিয়ে চলে যাবে, 20 আর 30 মাইনাস 20 মাইনাস 30 50 হয়ে যায়, আর গুণ করলে 600 হয়ে যায়। তাহলে আমি বুঝতে পারছি যে এটা হবে একটা b মাইনাস 30 ইন্টু b মাইনাস 20, যেখান থেকে সমান 0। তাহলে যেখান থেকে আমি b এর মান একটা পাবো 30 আর একটা পাবো b এর মান 20। এবার এখানে কি বলেছে, যে b এর থেকে বেশি কার্যকরী, অর্থাৎ b বেশি কাজ করে, তাই b যদি বেশি কাজ করে তাহলে b এর নিশ্চয়ই কম দিন সময় লাগবে। কম দিন কোনটা, 20টা, তাহলে অতএব 20 দিন হচ্ছে সঠিক উত্তর। অপশন ডি তে রয়েছে কারেক্ট আনসার। নেক্সট, একটি ক্লাসে 10 ছেলেদের একটি পরীক্ষার গড় স্কোর ছিল 15 এবং ক্লাসে 25 জন শিক্ষার্থীর সামগ্রিক গড় ছিল 16.2। মেয়েদের গড় স্কোর কত ছিল বা কি ছিল? তাহলে একটি ক্লাসে 10 ছেলেদের বা 10টি ছেলের পরীক্ষার গড় ছিল 15, তাহলে মোট কত ছিল? 10 গুণিত 15 সমান হচ্ছে 150। আর মোট সেখানে 25 জন শিক্ষার্থী ছিল, তাদের সামগ্রিক গড় ছিল 16.2, তাহলে তাদের মোট কত ছিল? 25 গুণিত 16.2। তাহলে কত হচ্ছে এখানে? 25কে 0.2 দিয়ে গুণ করলে 5 পাচ্ছি, আর 25 হলো 400, তাহলে 405। তাহলে এর ছেলে ছিল 10টা, টোটাল ছিল 25টা, তাহলে মেয়ে ছিল 15টা। তাহলে 15 জনের টোটাল কত পেয়েছি আমি? 405 থেকে 150 বাদ দিয়ে দাও, 250 মানে 255। তাই 255 যদি হয় টোটাল, তাহলে তাদের গড় কত? 255 বাই 15। কাটাকাটি যাবে, দেখো 15 একে 15, 105, 15 সাথে 105, তাহলে 17। অপশন নাম্বার ডিতে রয়েছে সঠিক উত্তর, অর্থাৎ মেয়েদের গড় স্কোর ছিল 17। নেক্সট, পাইপ এ একটি ভর্তি ট্যাঙ্কে 28 ঘন্টায় ফাঁকা করে দিতে পারে, যেখানে পাইপ বি সেই একই ট্যাঙ্কে ফাঁকা অবস্থায় ভর্তি করতে 35 ঘন্টা সময় নেয়। ট্যাঙ্কটি যখন ভরা অবস্থায় আছে তখন যদি পাইপ করে দিয়েছে, পাইপ এ এবং পাইপ বি পরপর 1 ঘন্টা করে 1 ঘন্টা করে চালানো হয়, তাহলে ট্যাঙ্কটি ফাঁকা হতে কত সময় নেবে? অর্থাৎ এ একটা পাইপ যে 28 ঘন্টায় খালি করে দিতে পারে, মানে মাইনাস লিখছি খালি অর্থে, আর বি যে 35 ঘন্টায় ভর্তি করে দিতে পারে, এটা প্লাস লিখলাম ভর্তি করছে বলে। এবার এদের এলসিএম করব, এদের এলসিএম পাবো আমি 140, তাহলে মোট ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে 140 ইউনিট ধরে নাও। তাহলে প্রতি ঘন্টায় এ কতটা খালি করছে? 140/28 মানে হচ্ছে 5 ইউনিট, আর এ করছে কত? 4 ইউনিট। তাহলে এ 4 ইউনিট ভর্তি করছে আর এ 5 ইউনিট খালি করছে। এ খালি করছে আর এ ভর্তি করছে। তাহলে আলটিমেটলি যদি প্রথমে আমি এ কে চালাই, তাহলে এ কি করবে? -5 খালি করে দেবে, আর বি কে চালাই তারপর, তাহলে বি +4 ভর্তি করে দেবে, মানে আলটিমেটলি বি প্লাস এ বা এ প্লাস বি 2 ঘন্টাতে কাজ কত করবে? 2 ঘন্টায় হবে কত? 1 ঘন্টা এ চললে 1 ঘন্টা বি চললে আলটিমেটলি দেখো -1 থাকছে, মানে 1 ইউনিট খালি হবে। এবার 1 ইউনিট খালি হতে যদি সময় নেয় 2 ঘন্টা, তাহলে আমাকে মোট খালি করতে হবে 140 ইউনিট। তাহলে 1 ইউনিট খালি হতে সময় নিচ্ছে 2 ঘন্টা, তাহলে 140 নিতে কত হবে? ডবল, মানে হচ্ছে 280 ঘন্টা। অপশন নাম্বার বি তে রয়েছে সঠিক উত্তর।
সরি, এক্ষেত্রে পাইপ এ খালি করছে না, তাহলে দেখো শেষ মুহূর্তে গিয়ে যেখানে 4, দেখো এটাই অফিসিয়াল অ্যান্সার, কিন্তু অ্যান্সার আসে, কিন্তু এটা অ্যাকচুয়ালি অ্যান্সার আসবে না। তার কারণ কি? কারণ এখানে খালি করার কথা বলেছে এবং খালি পাইপটা দিয়ে শুরু করা হচ্ছে যখন পাইপটা ভর্তি ছিল। তাহলে দেখো শেষে যখন খালি হবে ট্যাঙ্কটি ফাঁকা করবে কে? এ করবে, অর্থাৎ শেষেও কিন্তু এ চলবে, তাই না? তাহলে প্রথমেও এ চলছে, শেষেও এ চলছে, তাহলে দেখো এ যদি প্রথমেও চলে, তারপর বি চলছে একবার, তারপর আবার এ চলছে, তারপর আবার বি চলছে, এবং শেষে যদি আবার এ থাকে, তাহলে স্বাভাবিকভাবে দেখো লক্ষ্য করো যে এ কিন্তু বি এর থেকে একবার বেশি চলছে, তাই না? বি দেখো এখানে 2 বার চলেছে, এ 3 বার চলেছে, তাহলে বি এ কিন্তু একবার বেশি ওপেন হবে বা বেশি বার হবে। সেক্ষেত্রে প্রথমে এ কতটা খালি করছে? এ করছে খালি 5 ইউনিট, তাই প্রথমেই সেটা টোটাল থেকে বাদ দিয়ে নিতে হয়। যেটা হচ্ছে 140 থেকে আমি 5 বাদ দিয়ে নেবো, তাহলে পেয়ে যাবো 135 ইউনিট। ঠিক আছে, এবার এই 135 ইউনিটটা যখন খালি হবে তখন এ আর বি সমান সমান কাজ করবে, যখন করছে 1 ইউনিট করে খালি প্রতি 2 ঘন্টায়। তাহলে প্রতি 2 ঘন্টায় যদি 1 ইউনিট খালি হয়, তাহলে 135 ইউনিট খালি হবে 270 ঘন্টায়। আর প্রথমে 1 ঘন্টা বা একবার এ বেশি চলেছিল, তার জন্য 1 যোগ হবে এবং অ্যান্সার হবে 271 ঘন্টা। অপশন নাম্বার এ তে রয়েছে সঠিক উত্তর। 5329 এর বর্গমূল হলো কি? 96, 97, 94 নাকি 73? তো এখানেও তাই, ইউনিট ডিজিট দেখবো ফার্স্ট। ইউনিট ডিজিট হচ্ছে 9, তাহলে দেখো এখানে 7 7 49 হতে পারে, 6 6 36 হতে পারে না, 4 4 16 হতে পারে না, তাহলে এখানে 97 আর 73 অ্যান্সার আসতে পারে। কিন্তু প্রথমের সংখ্যাটা কি রয়েছে? 53। 53 আগে কি আছে? বর্গ সংখ্যা 49, যার বর্গমূল হচ্ছে 7, তাহলে অ্যান্সার হয়ে যাবে 73 নাকি 97। ওকে, 97 হতে গেলে এখানে 53 জায়গাতে মিনিমাম 81 এর উপর থাকবে, তবে 97 অ্যান্সার আসবে। ঠিক এখানে যেহেতু 53 রয়েছে, যেটা 49 এর কাছাকাছি বা পরে, তাই 73 ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অপশন ডি তে রয়েছে। 48 এবং 54 এর লসাগু কত? 48 আর 54। 48 কে যদি আমি ভাঙি, দেখো দুটোরই একটা সাধারণ গুণিতক গুণনীয়ক রয়েছে, যেটা হচ্ছে 8, তাই না? তাই 6 গুণিত 8, আর এখানে করতে পারি 6 গুণিত 9, তাই না? তাই দুটো হচ্ছে, দুটোর একটা সাধারণ গুণনীয়ক রয়েছে 6। তাহলে যখন লসাগু করি, সে সাধারণ গুণনীয়ক 1 কাউন্ট হয়, তাহলে লসাগু ক্ষেত্রে হবে 6 গুণ, এবার 8 আর 9 যেহেতু পরস্পর মৌলিক, তাহলে 8 গুণিত 9, তাহলে এটাই হবে লসাগু 6 গুণিত 8 গুণিত 9, যেটা রয়েছে অপশন বি তে সঠিক উত্তর। নেক্সট, 13 বছর আগে রামের বয়স শানির দ্বিগুণ ছিল, এখন থেকে 3 বছর পরে শানির বয়স হবে রামের বয়সের 3/5 অংশ, রামের বর্তমান বয়স কত? এবার দেখো রামের এখন থেকে 3 বছর পর, মানে বর্তমানের থেকে 3 বছর পর রামের বয়সের 3/5 ভাগের 3 ভাগ হবে, অর্থাৎ রামের বয়সটা 5 দ্বারা বিভাজ্য হবে। বোঝা গেল আমার কথাটা? 5 দ্বারা বিভাজ্য হবে। এবার সেই ক্ষেত্রে দেখো এখানে যে বছরগুলো বর্তমানে দেওয়া আছে বয়স, তাহলে সেটা দেখো 80 সাথে যদি 3 যোগ করে দাও, পাবে কত? 83। সেটা কি 5 দ্বারা বিভাজ্য? হবে না। এখানে 64 সাথে যদি 3 যোগ করে দেওয়া হবে 67, সেটা কি 5 দ্বারা বিভাজ্য? হবে না। এর সাথে যদি 3 যোগ করে দাও, এটা হবে 80, এটা দেখো 5 দ্বারা বিভাজ্য। আর এর সাথে যদি 3 যোগ করে দাও, তাহলে পাচ্ছ 75, যেটা আবার দেখো 3 দ্বারা বিভাজ্য। ওকে, এবার কি করব? তার মানে আমি প্রথমে এ কে আর সি কে, ডি কে এলিমিনেট করতে পারলাম। এবার এলিমিনেট যখন আমি করে দিলাম, তখনই হচ্ছে কি, এবার আমি বাকি দুটো অপশন যখনই পেয়ে গেলাম, তো অপশন টেস্ট আমি করে নিতে পারি। এবার 13 বছর আগে রামের বয়স হচ্ছে শানির দ্বিগুণ, তাহলে এখন যদি এর 3/5 গুণ, মানে 5 ভাগে 3 ভাগ, মানে হচ্ছে 48, তাই তো? শানি হচ্ছে 48 বছর বয়স, আর রাম হচ্ছে 77 বছর বয়স। ঠিক আছে, তাহলে 48 থেকে 3 কম হবে, সরি 45 হবে। এবার এখন 13 বছর আগের কথা বলেছে, 13 বছর আগে কত হবে? 13 বছর আগে সানি হবে 32, আর রাম হবে কত? 13 কমিয়ে দাও, মানে 64। এবার দেখো তখন দ্বিগুণ বলেছে, সানির দ্বিগুণ, তাহলে সানির দ্বিগুণে হচ্ছে তো, হয়ে যাচ্ছে, তাহলে অপশন বি তেই সঠিক উত্তর রয়েছে। সি পরে চেক করবো, সি কে যদি চেক করার কোনো প্রয়োজন নেই, কারণ সি কে যদি আমি চেক করিও, দেখো এর ছিল 72, রাম ছিল 72, আর সানি হবে 75, 5 কে 15, 3 15 45 থেকে 3 কমিয়ে দাও, মানে 42, তাহলে সানি হচ্ছে 42। সানি যদি 42 হয়, 13 বছর আগে কত ছিল? 13 বছর আগে ছিল 59। 13 বছর আগে কত ছিল?
26 আর 3 29, 29-এর ডবল দেখো 58 হয়, 59 নয়, তাহলে এটা হচ্ছে না, অপশন সি গেল কাটা। অপশন বি তে চলে আসছে সঠিক উত্তর। তুমি এটাকে অপশন টেস্ট করে করতে পারো বা এমনিও করে করতে পারো। আবার হ্যাঁ, এইদিকে আমি কি করলাম, আর একটা, এটাতেও তুমি অপশন টেস্ট করে আরো সহজে করে নিতে পারবে। যদি আমি এখানে 5-এর এটা ধরলাম না, তুমি এখানে 13টা দিয়ে ধরো। 13 বছর আগে দেখো রামের বয়স শানির দ্বিগুণ ছিল, 13 বছর কমিয়ে দাও। দ্বিগুণ ছিল মানে কি, যদি রামের বয়স 2 হয় তাহলে শাম ছিল 1, তাই তোমার টোটাল তাদের বয়স 3 একক বা 3 ইউনিট হবে, 3 একক হবে বা 3-এর গুণিতক হবে। এবার 13 যদি কমিয়ে দাও তাহলে এই ক্ষেত্রে দেখো 64 পাচ্ছ। আর এখানে 72 যদি পাও তাহলে তুমি এখানে 13 বছর যদি কমিয়ে দাও তাহলে 12 কমলে হচ্ছে 59 পাচ্ছ। তাহলে সেই ক্ষেত্রে কোনটা দেখো তোমার এই ক্ষেত্রে 64 আর প্লাস 32 যেটা হবে, আর এখানে 59টার অর্ধেকই তো করা যাবে না, এখানে দ্বিগুণ বলেছে, তো 2 দ্বারা তো বিভাজ্যই হবে না। তুমি যদি 13 বছর কমাও না, বাদ বাকিগুলো থেকে দেখো, একে যদি 13 বছর কমাও, একেও যদি 13 বছর কমাও, তাহলে যাই আসবে সেগুলো দেখো বিজোড় সংখ্যাতে আসবে, সেটা দেখো 2 দ্বারা বিভাজ্য করে তুমি শানির বয়সটাই বার করতে পারবে না। তাহলে একমাত্র এটাতেই সেটা পসিবল, তাহলে এটাই হয়ে গেল আনসার আমাদের সঠিক উত্তর। এবার বলছে রম্বসের একটি বাহুর দৈর্ঘ্য 13 এবং একটি কর্ণের দৈর্ঘ্য হলো 10, অন্য কর্ণের দৈর্ঘ্য কত? একবার বলে দিলাম, যদিও এটা রম্বস তো লাগছে না মোটেও, ধরে নাও বাহু হচ্ছে 13 আর একটা কর্ণের দৈর্ঘ্য হচ্ছে 10। একটা কর্ণ যদি 10 হয় তাহলে সমকোণের সমদ্বিখণ্ডিত করে, মানে শুধু এইটুকুকে যদি ধরি তাহলে এটা হবে 5। তাহলে এটা যদি 5 হয়, এই যে একটা রাইট অ্যাঙ্গেল ত্রিভুজ যদি হয়ে যায়, তাহলে কি হবে, এর ভূমি বার করতে হবে। ভূমি হচ্ছে কি, এটা 13 5 ধরলে আমি জানি এটা 12 হবে ট্রিপলেট হিসাবে, নাহলে তুমি বার করে নিতে পারো যে 13 স্কোয়ার সমান 5 স্কোয়ার প্লাস a স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখান থেকে পাচ্ছ 69, 169 মাইনাস 25 a স্কোয়ার সমান, বা a সমান পাবে 144, এটা পাবে a সমান, তাহলে যেখান থেকে পাচ্ছ 12। তাহলে a যদি 12 হয় তাহলে এই দিকটা 12 হবে, তাহলে আর একটা কর্ণ হচ্ছে 12 12 24 সেন্টিমিটার। অপশন নাম্বার এ তে রয়েছে সঠিক উত্তর। বা তুমি এই ফর্মুলাটা বসিয়ে দিতে পারো যে দুটো কর্ণ যদি a আর b হয় তাহলে a/2 a স্কোয়ার প্লাস b/2 a স্কোয়ার সমান 13 স্কোয়ার। ঠিক আছে, এখানে বাহু 13, এখানে একটা তো দিয়ে দিয়েছে, মানে এখানে a 10/2 মানে হবে 5 স্কোয়ার, তাহলে 5 স্কোয়ার প্লাস b/2, আমি অন্যটা বার করব, সমান হচ্ছে 13 স্কোয়ার। তাহলে এখান থেকে পাচ্ছি b/2 a স্কোয়ার সমান 169 মাইনাস 25, বা b স্কোয়ার বাই 4 সমান হচ্ছে 144, বা b সমান আন্ডার রুট 144 ইন্টু 4 বা 12 গুণিত 2 সমান 24 এইভাবে তুমি বার করতে পারো। নেক্সট এবং লাস্ট, 493 ডিভাইডেড বাই 29 ইকুয়াল টু 2017, আর এখানে দেওয়া আছে 4.93 ডিভাইডেড বাই 0.0017। দেখো এখানে কিন্তু সেম নেই, এই ক্ষেত্রে ভাজ্যটা সেম আছে কিন্তু ভাজকটা পাল্টে গেছে, এখানে 29 ছিল ভাজক, এখানে হয়ে গেছে 0.0017, কিন্তু এখানে সেটা ভাগফলে আছে 117, তাই তো। তাহলে এখানে কি হবে সেটা আমাকে চেঞ্জ করে নিতে হবে। তাহলে আমি এখানে যদি লিখতে পারি এটা 493 বাই 29 সমান 17 দেওয়া আছে, এটাকে আমি এইভাবে লিখতে পারি যে 493 বাই 17 সমান 29। ওকে, এবার দেখো এখানে 4.93 ছিল, আমি এটা 493 আর নিচেতে ছিল 0.0017, তাহলে এটাকে আমি 17 লিখলাম। এবার দশমিক তোলার জন্য ওপরে দেখো নিচে একের পর 4টে শূন্য বসবে আর নিচেতে বসবে একের পর 2টো শূন্য। এবার 2টো শূন্য কাটা গেল, তাহলে আলটিমেটলি আমার পড়ে থাকছে 493 বাই 17 ইন্টু 100। এবার এর ভ্যালু দেখো আমি জানি 29, তাহলে 29 ইন্টু 100 সমান হচ্ছে 2900। অপশন ডি তে রয়েছে সঠিক উত্তর। বোঝা গেল? তো এই ছিল তোমাদের 13/8/2018 ফার্স্ট শিফটের 20টি অঙ্ক। আশা করছি তোমরা প্রত্যেকটি অঙ্ক বুঝতে পেরেছো। বুঝতে যদি কোনো সমস্যা থাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাও। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর যারা চ্যানেলটিতে নতুন রয়েছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন কল করে রাখো, যাতে ভবিষ্যৎ ভিডিওর নোটিফিকেশন সকলের আগে পেয়ে যাও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।